হ্যাঁ, সবাই দেখো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা? বোর্ড দেখতে পেলে একটু বইয়ে চলে যাব আমরা। হ্যাঁ, বইয়ের 3.4 প্রশ্নমালা 3.4 চলে যাব আমরা একটু সবাই, যার যার কাছে এসে আমাদের। হ্যাঁ 3.3 স্যার 7 নাম্বার অঙ্কটা একটু করাই দিন স্যার। আচ্ছা, 7 বাকি না, একটু দেখি তাহলে 3.3 এর সাথে কি বলা আছে একটু দেখি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই বলে। আচ্ছা ঠিক আছে, চলো এটা দিয়ে তাহলে শুরু করি, যেটা সমস্যা বলেছো। না স্যার এরকম না তো, অন্যরকম একটু আমাদের তাহলে বইয়ে। বইটা, আমার বইটা তো একটু পুরনো হতে পারে, এটা পিডিএফ আছে আমার কাছে একটা, তাহলে প্রশ্নটা একটু বলতে হবে। এ ও বি দুইটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে এক্স এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ওয়ান বুঝেছি, মূল এক্স নিয়মে টু প্রমাণ ওয়াই টু। করো নাকি? জি স্যার ওইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, ওই এটা প্রশ্নটা কে জানি দিল আমাকে মেসেঞ্জার, আমি একটু দেখি তাহলে, দাঁড়াও। স্যার হয়তো আমি প্রশ্নটা, দিয়েছিলাম স্যার। আচ্ছা প্রশ্নটা আছে আমার কাছে। তানভীর দিয়েছিল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো এটা আমি আলোচনা করব ভেবেছিলাম আজকে। হ্যাঁ দেখো, প্রশ্নটা আগে আমি একটু লিখে দিই সবার উদ্দেশ্যে, এখানে বইয়ের মধ্যেও পেয়ে যাবে। প্রথমে দেখো বলা হচ্ছে 7 নম্বরে, এ এবং বি দুটি বিন্দু, এই দুটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক, ধনাত্মক বলার কারণ আছে। এক মিনিট। এক মিনিট। হ্যাঁ, ধনাত্মক কেন বলছি আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, প্রথম বিন্দুটা হচ্ছে এ, এ বিন্দুর স্থানাঙ্ক বলা হচ্ছে তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান। লক্ষ্য করো, আরেকটা বিন্দু বলা আছে বি, এই বি বিন্দুর স্থানাঙ্ক বলা হচ্ছে এক্স টু ওয়াই টু। ধনাত্মক কেন বললো? এক্স ওয়ান ওয়াই ওয়ান এগুলো হলো চলক, এটার মান ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। এই জন্য এখানে ফিক্সড করে দিয়েছে যে এগুলোর মান তুমি ধনাত্মক চিন্তা করবে, ঠিক আছে? মানে তুমি এক্স অক্ষের এই যে এক্স ওয়ান, এটা যে তোমার এক্স এর মান, এটা তুমি মূল বিন্দুর বামে চিন্তা করতে পারো না। এই যে ওয়াই ওয়ান, এটা তুমি মূল বিন্দু থেকে উপরে চিন্তা করতে হবে, বুঝেছো? এই জন্য বলা হচ্ছে ধনাত্মক। ক্লিয়ার? এই দুইটা যদি ধনাত্মক হয়, এইটাও যদি ধনাত্মক হয়, তার মানে এগুলো হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত। তোমার এই চিত্র আঁকার সুবিধার্থে কথাটা বলে দেওয়া আছে যে ধনাত্মক। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। ধনাত্মক কেন বলছে বুঝেছো আশা করি, ধনাত্মক উল্লেখ করে দিয়েছে এই জন্যই। জি স্যার। জি স্যার। নইলে তুমি কোন চতুর্ভাগে যাবা, এই এক্স ওয়ান ওয়াই ওয়ান কোথায় বসাবে? তাহলে আমরা এই যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হলো মূল বিন্দু। আচ্ছা, ধরো আমাদের কাছে যে বিন্দুটা আছে, ধরো এই বিন্দুটা হলো এ, মনে করো এটা হলো মনে করো এই বিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। আর যে বিন্দুটা আমাদের আছে সেটা আরেকটি হলো বি বিন্দু, এই ধরো এটা বি বিন্দু, এই বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স টু ওয়াই টু। ও হলো মূল বিন্দু। তাহলে আমাদের যে ত্রিভুজ গঠিত হবে, কি ত্রিভুজ? ও এ বি। এই যে ও এ বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি প্রমাণ করতে হবে? দেখো, সূত্র ছাড়া প্রমাণ করতে হবে। আমরা কিন্তু সূত্র দিয়েও প্রমাণ করতে পারি, তাই না? আমাদের প্রমাণটা আমি একটু এখানে লিখে রাখি। প্রমাণটা করতে হবে এরকম মনে হয়, হাফ মডুলাস দিয়ে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান, এরকম কিছু। ওকে, জি স্যার এটা এটা। আমরা প্রমাণ করব। তাহলে আমরা যদি সরাসরি সূত্র বসাই, এরকম একটা মান আমরা শেষ পর্যন্ত পাবো। কিন্তু সূত্রের সাহায্যে করতে বলেনি, মূল নিয়মে। তো মূল নিয়মটা কি বোঝাচ্ছি। প্রথমে তুমি এই এ থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দাও। মনে করো আমরা এ এল লম্ব টানলাম, তুমি অন্য নামও দিতে পারো। আবার বি থেকে মনে করো আমরা বি এল লম্ব টানলাম।
আচ্ছা, আমরা জ্যামিতিকভাবে এখন প্রমাণ করব। তাহলে একটা বিষয় বোঝো, OL এর মান হবে কিন্তু x1, তাই না? OL এর মান কত হবে? x1, যেহেতু এই বিন্দুটা x1 y1, ওকে? আবার OM এর মান হবে x2, একইভাবে AL এর মান হবে y1, BM এর মান হবে y2। y2 তাহলে LM এর মান কত একটু লিখে ফেলি চলো। LM এর মান হবে OM থেকে OL বাদ যাবে। দেখো এই OM থেকে OL বাদ দিলেই LM পাওয়া যাবে। তার মানে তুমি পাচ্ছ x2 - x1। এটা হলো কি বলো LM এর মান, ঠিক আছে? এখন একটা বিষয় লক্ষ্য করো, আমরা ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল জানতে চাই। তো এই ক্ষেত্রফলটার মানে কিন্তু এই সমগ্র যে কাঠামো আছে সকল কাঠামো থেকে কি কি বাদ দেওয়া লাগবে? দেখো তো, ত্রিভুজ OBM বাদ দিয়ে দিলে কি এই ত্রিভুজটা পাওয়া যাবে না? সমগ্র কাঠামো আগে তুমি একসাথে করো। দেখো এখন আমরা লিখছি সংক্ষেপে, আমি বাংলা ভাষাগুলো অ্যাভয়েড করছি, এখন লিখছি। দেখো ত্রিভুজ OAB সমান, প্রথমে দেখো এই ত্রিভুজ যোগ করব, ত্রিভুজ OAL, ত্রিভুজ OAL এর সাথে যোগ করো ট্রাপিজিয়াম। আমি সংক্ষেপে লিখছি ট্রাপিজিয়াম ABML, ABML। এইখান থেকে বাদ দেব কি? বাদ দেব ত্রিভুজ OPM। এই লাইনটা ভালো করে লক্ষ্য করো, বুঝেছো কিনা? তানবীর ভালো করে লক্ষ্য বুঝতে করো। পেরেছি। হ্যাঁ, প্রথমে আমরা এই ত্রিভুজটা নিব। এই দেখো ত্রিভুজ OAL, এই ত্রিভুজটা নিলাম, এর সাথে ট্রাপিজিয়ামটা যোগ করে দিলাম। তার মানে এখানে সমগ্র কাঠামোর যোগফল আমরা পেয়ে গেলাম এই দুইটা যোগ করার কারণে, এই যে এই অংশটুকু। এই সমগ্র কাঠামো থেকে এখন বাদ দিব আমরা ত্রিভুজ OBM, তাহলেই আমাদের ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল পড়ে থাকবে, তাই না? এবার তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি। ত্রিভুজ স্যার OAL, এটা আরেকবার বুঝান স্যার। আচ্ছা আবার দেখো, তুমি একটু মনোযোগ দিও। হ্যাঁ দেখো, আমরা তো ত্রিভুজ OAB এটার মান জানতে চাই। আমি একটু রং করে দেখাই। আমরা জানতে চাই এই যে এইটার ক্ষেত্রফল, দেখো আমি রং করে দিলাম একটু। তো এটার ক্ষেত্রফলটা আমরা পাবো কিভাবে? আর ত্রিভুজটা দেখা যাচ্ছে না। তুমি কি আমার দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড? তুমি কি স্যার বোর্ড দেখতে হোয়াইট পাচ্ছ? বোর্ড দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে স্যার, কিন্তু ওই যে ওটা বড় হয়ে যাওয়ার কারণে লেখাগুলা শুধু আসছে, ওই ত্রিভুজটা আসতেছে না। তা তুমি একটু টেনে নাও, তোমার এখানে বড় হয়ে গেল কিভাবে হঠাৎ? আমার এখানে তো ঠিকই আছে। বাকিরা দেখতে পাচ্ছ? বাকিরা? জি স্যার। আচ্ছা, প্রেজেন্টেশনটা আবার দিই, তাহলে বুঝবে সহজে। দেখো এখন দেখতে পারার কথা তাহমিদ, দেখো এই যে চিত্রের দিকে স্যার তাকাও। এখন দেখা যাচ্ছে। দেখো ত্রিভুজ OAB আমার টার্গেট হলো এটা, এটার ক্ষেত্রফল বের করা, ঠিক আছে? দেখো আমার টার্গেট এটার ক্ষেত্রফলটা বের করা। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারি কিভাবে? আমি একটা কাজ করলাম, প্রথমে ত্রিভুজ OAL, এই দেখো ত্রিভুজ OAL, এই ত্রিভুজের সাথে এই ট্রাপিজিয়ামটা যোগ করে দিলাম ABML, ঠিক আছে? তাহলে এটা যোগ করে দিলে তুমি দেখো সমগ্র কাঠামোটা কিন্তু একসাথে চলে আসলো। সমগ্র কাঠামো থেকে এখন যদি আমি ত্রিভুজ OBMটা বাদ দেই, ত্রিভুজ OBM বাদ দিয়ে দিলে কিন্তু তোমার ত্রিভুজ OAB থাকবে নাকি? বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ ঠিক আছে, এবার লক্ষ্য করো। দেখো ত্রিভুজ OAL এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, লেখো এখানে হাফ। ভূমি কত? ভূমি হলো OL, তাহলে আমরা OL আর লিখছি না, ডাইরেক্ট OL এর মান বসাই দিচ্ছি। OL এর মান কত? x1। দেখো এখানে আমরা এইভাবে লিখছি x1, ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত এটার? দেখো AL, উচ্চতা হবে AL, তাহলে AL এর মান কত? y1। আমরা এখানে মডুলাস দিলেও পারি না দিলেও পারি। মডুলাস যদি দিয়ে দাও এটা হলো কি পজিটিভ মান বোঝায়, আর কিছুই না। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এরপরে যোগ করো ট্রাপিজিয়াম ABML এর ক্ষেত্রফল, এই যে ABML আসো। তাহলে ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের উচ্চতা বা সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। তাহলে এখানে দিলে তুমি হাফ, মডুলাস দিয়ে দেই। এবার আমরা কি করব বলো? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে AL আর BM। মডুলাসটা কেন দিলাম স্যার?
ওই যে ক্ষেত্রফল ধনাত্মক আসে আর কিছুই না, এই জন্য হাফ তো পজিটিভ এখানে, তাই না? তাহলে নেগেটিভ হওয়ার চান্স আছে বাকি অংশটুকু। তুমি এই জন্য বাকি অংশে মডুলাস দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তুমি শেষে লিখে দিবা যে ক্ষেত্রফল ধনাত্মক হয়, ঠিক আছে? এটাকে পজিটিভ রাখার জন্য আর কিচ্ছু না। তাহলে দেখো, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল AL প্লাস BM, AL এর মান হচ্ছে y1, BL এর মান হচ্ছে y2। লিখো y1 প্লাস y2 ইনটু হবে তাদের সাথে কত, এই যে LM এর মান, LM এর মান কত আমরা এখানে লিখে দিলাম, মনে করো x2 মাইনাস x1। এটা মডুলাস দিয়ে লিখলাম যেন পজিটিভ মান পাওয়া যায়। তুমি যদি এগুলো কিচ্ছু না লেখো, আমি বোঝাই তোমারে, তুমি যদি এগুলো কিচ্ছু না দাও আপত্তি নাই। তুমি যদি ডাইরেক্ট এরকম লিখো, দেখো কোনো সমস্যা নাই। তুমি যদি চাও যে এরকম লিখবো আমি, সমস্যা নাই। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যোগ করে ফেললাম। বিয়োগ চিহ্ন দিয়ে কি লিখবো এবার, ত্রিভুজ OBM, তাকাও ত্রিভুজ OBM, আবার লিখো হাফ ইনটু ভূমি, ভূমি কত দেখো এটার OM, OM এর মান কত x2, উচ্চতা হলো BM, BM কত y2। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না স্যার। এবার ক্যালকুলেশন করো শুধু, আর কিছুই না। এখানে হাফ x1 y1 থাকলো, এইটাকে একটু গুণ করো, প্লাস লিখো এখানে হাফ y1 দিয়ে গুণ করলে দেখো কত হচ্ছে এখানে x2 y1 প্লাস মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস হাফ, দেখো x1 y1 এরপর আর ব্যাপার দেখো প্লাস হাফ, এখানে হবে x2 y2 মাইনাস হাফ, কত হচ্ছে দেখো x1 y2 শেষে মাইনাস x2 y2, হাফ x2 y2 হয়েছে। এবার তুমি ক্যালকুলেট করে দেখো, মাইনাস হাফ x2 y2, এই যে এখানে একটা প্লাস হাফ x2 y2 এটা আছে, মোকাবেলা করো। আবার হাফ x1 y1 আছে, দেখো x1 y1 এটার সাথে এটা মোকাবেলা করো, ঠিক আছে? তাহলে এবার তোমার কি রইলো দেখো তো, হাফ x2 y1 মাইনাস হাফ x1 y2। কিন্তু আমার দেখো তো কি এরকম কি আছে এখানে, x1 y2 আগে আছে, এটা পজিটিভ, তাহলে মাইনাস কমন নিয়ে নাও এখানে। তুমি একটা কাজ করো, লিখো মাইনাস হাফ, তুমি মাইনাস হাফ কমন নিলা, কমন দিলে কি হবে বলো তো এবার, x1 y2 মাইনাস x2 y1 এরকম একটা মান পাওয়া যায়, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইন্টারনেট ছিল না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখন দেখো আমরা শুরু করেছি মাত্র, তোমরা কি বুঝেছো? এই মানটা থাকে, কিন্তু ক্ষেত্রফল কি ঋণাত্মক হয়? যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, তুমি শেষে বলবা ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, সুতরাং এটাকে আমরা মডুলাস দিয়ে দিব। এই যে এরকম মডুলাস দিয়ে লিখবো, মাইনাস হাফ x1 y2 x2 y1, আর মডুলাস দিলে এটা প্লাস হয়ে গেল। আর হাফ তখন ধনাত্মক, হাফের সামনে মডুলাস না দিলেও চলে, তুমি এভাবে লিখতে পারো মডুলাস x1 y2 মাইনাস x2 y1, এটাই অ্যান্সার। বুঝেছো? স্যার এটার সাথে আবার মডুলাস দিতে হইলো কেন, হাফ থেকে সরে? কারণ দেখো, এই যে হাফ থেকে সরালাম, এই মাইনাস তো আমি সরাই দিলাম, ঠিক আছে? কিন্তু এই হাফটা এখন কি তুমি এটার পৃথিবীর কেউ নেগেটিভ বলবো এটারে? বলবেন, এটা কিন্তু পজিটিভ হয়ে না গেছে। স্যার। কিন্তু এই মানগুলা যে কি তুমি কিন্তু এগুলো জানো না। x1 y1 x2 y2 সবগুলাই ধনাত্মক, কিন্তু ধনাত্মক হইলেও কোনটা বড় কোনটা ছোট সেটা কিন্তু তুমি জানো না। এখন কথার কথা, যদি এটা ছোট হয়ে গিয়ে থাকে, এটা যদি বড় হয়ে গিয়ে থাকে, তখন কিন্তু ভিতরে নেগেটিভ মান চলে আসতে পারে। বুঝতে পারছি? এই জন্য এখানে একটা মডুলাস আমরা রেখে দিলাম, যাতে করে এইগুলো প্রকৃত মান বসানোর ফলে নেগেটিভ আসলেও এটা পজিটিভই পাওয়া যায় শেষ পর্যন্ত। বুঝতে পারছি? এইটা নেগেটিভ হওয়ার চান্স নাই, যখন এটার সামনে থেকে মাইনাস উঠাই দিছি এইটা পজিটিভ হয়ে গেল, কিন্তু এইটার মান আমরা এখনো জানি না কোন সংখ্যাটা বড় ছোট, এই জন্য এখানে মডুলাস রেখে দিলাম। ওকে, এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে ওতে? আর আপনি ওই দিন একটা সিস্টেম দেখাইছিলেন স্যার, যে দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে কি অনুপাত, স্যার হ্যাঁ ওইটা কি ওই এটা সূত্রটা দিয়ে দিলে হয়ে যাবে অঙ্ক? হ্যাঁ, শুধু এটা তো তুমি আর কিচ্ছু করবা না, ওই যে ত্রিভুজের দুইটা মান দেখাইছিলাম ডেল দিয়া, ডেল এবিসি জি ডেল স্যার। এবিডি, মনে আছে?
তা তুমি ডেল এবিসি মনে বার আছে করবা, আবার ডেল এবিডি বার করবা, একটা দিয়ে একটা ভাগ করবা, যেই অ্যান্সার আসে সেইটাই হলো উত্তর। অনুপাত, তোমার কাছে অনুপাত জানতে চাইবে, সেটাই অনুপাত। আবার অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত এটা ডিপেন্ড করবে অনুপাতের চিহ্নের উপরে। যদি উত্তর পাও মাইনাস দিয়া, বুঝছো, উত্তর যদি পাও মাইনাস দিয়া জি স্যার। তাহলে বলবো অন্তর্বিভক্ত, উত্তর ধনাত্মক হইলে বলবো বহির্বিভক্ত। তবে এই যে ডেল জি যে তুমি স্যার। বার করবা, এই যে ডেল, একটা বিষয় লক্ষ্য রাখবে, এটা কিন্তু ক্ষেত্রফল না। ডেল এবিসি যে তুমি বার করবা, মনে করো আমরা ক্ষেত্রফল জানি কি সবসময় পজিটিভ পাই, এইটা কিন্তু ওরকম না ব্যাপারটা, এটা নেগেটিভও আসতে পারে। এটা হলো একটা নির্ণায়কের মান, এটা হলো কি নির্ণায়কের মান। তাহলে এটা নেগেটিভ আসলে নেগেটিভই নিবা, পজিটিভ আসলে পজিটিভই রাখবা। পজিটিভ নিব। এটাকে জোর করে পজিটিভ বানাতে হবে না, কারণ এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল না। ত্রিভুজের ক্ষেত্রফল হলে আমরা এইভাবে লিখতাম, হাফ ইনটু, এইভাবে লিখতাম এটা কথাটা, বুঝছো না? জি তাহলে এটা স্যার। দ্বারা কিন্তু ক্ষেত্রফল বোঝাচ্ছে না, সাবধান। অনেকে কি করে, এটার মান বের করে যদি আসে -5 এটা +5 ধরে, +5 না, এটা শুধু মান, মান যা আসুক তাই। আর যদি ক্ষেত্রফল বলো তখন এটাকে তুমি প্লাস বানাতে হবে, এটা ক্ষেত্রফল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা একটু চলো 3 পয়েন্ট চলে যাই, হ্যাঁ পরে চলে যাই, একটু দ্রুত কিছু অঙ্ক দেখে ফেলি। অঙ্কগুলো তোমরা যদি আটকে রাখো তোমাদের আটকে থাকবে কিন্তু পড়াগুলা। 3.3 এর অঙ্কগুলো নিজেরা করবা বলছি আমি, সমস্যা হলে বলবা। দেখো তাহলে 3 পয়েন্ট, আমরা পরে চলে যাই, এক্সারসাইজ 3.4। আলামিন কি যুক্ত হয়েছো? ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, বই বের করো সবাই, এসি আহমেদের একটা অঙ্ক দেওয়া আছে। প্রথমে 1 নম্বরে 20 এবং -4 হতে সমদূরবর্তী এরূপ বিন্দু সমূহের সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলি খুবই সহজ। 1 নম্বর দেখো, দুইটা বিন্দু সঞ্চার দেওয়া পথ আছে, কি? দেখাচ্ছি সঞ্চার পথ কি বলছি। ধরো 20, এইটা একটা বিন্দু, আর -40 এটা আরেকটা বিন্দু, -40। আচ্ছা সঞ্চার পথ কি সেটাকে একটু বলে নেই। দেখো সঞ্চার পথ, ধরো আমি একটা কথা বললাম যে যদি তোমার বলে দিই যে 25 বিন্দু থেকে 3 একক দূরে যত বিন্দু আছে সবার সঞ্চার পথ কি। তার মানে ধরো 25 বিন্দুটা, ধরো এই বিন্দুটাই 25 বিন্দু, মনে করো এই বিন্দুটাই 25 বিন্দু, তাহলে এটা থেকে 3 একক দূরে, তাহলে এখান থেকে 3 একক দূরে মনে করো এইদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, 3 একক দূরে চতুর্দিকে হইতে পারে, পারে না? তাহলে এরকম হাজার হাজার বিন্দু আছে 3 একক দূরে এই বিন্দু থেকে। তাহলে ওই বিন্দুগুলো যদি তুমি একসাথে অনেকগুলো বিন্দু বসাও, লক্ষ লক্ষ বিন্দু, দেখো এটা বৃত্তের মতো হয়ে যাবে, বৃত্তের মতো হবে না? বুঝো নাই? হ্যাঁ স্যার। তাহলে এই বৃত্তটাই হলো এই শর্তের অধীনে সেই বিন্দুগুলোর সঞ্চার পথ, বোঝাতে পারছি? এই যে বৃত্তটাই হয়ে গেল সেই সঞ্চার পথ, এই শর্ত মেনে চলে যারা। এবার বুঝছো সঞ্চার পথ কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার একটু এখন আরেকবার বুঝান স্যার। সঞ্চার পথ কি? সঞ্চার পথ আর কিছু না, একটা শর্ত মেনে চলে যায় বিন্দুগুলো। শর্তটা কি? এখানে বলছে 25 বিন্দু, এটা হলো 25 বিন্দু। এই 25 বিন্দু থেকে 3 একক দূরে আছে যারা, 3 একক দূরে তো হাজার হাজার বিন্দু আছে, এই বিন্দুটা 3 একক দূরে আছে মনে করো, এইটাও 3 একক দূরে আছে, এইটাও আছে, এইটাও আছে, এইটাও আছে। তাহলে সেটা কি? এই বৃত্তের উপর যে বিন্দুগুলা, যে বৃত্তের ব্যাসার্ধ 3, কেন্দ্র থেকে তাহলে প্রত্যেকটা বিন্দু 3 একক দূরে থাকবে না? তাহলে সেই বিন্দুগুলা কি, যেই বিন্দুগুলো আমরা চাচ্ছি সেই বিন্দুগুলা কি বৃত্তের পরিধির উপরের বিন্দু? বোঝো না আমার কথা? স্যার এটা ধরো 3 একক দূরেই থাকবে কেন স্যার? আমি তো শর্ত দিয়েছি, এটা এমনিতে বললাম তোমার বোঝানোর জন্য, আমি তো বলেই দিছি যে 25 বিন্দু থেকে 3 একক দূরে আছে যে সকল বিন্দু, তাদের সঞ্চার পথটা বার করো। তাহলে এই 25 বিন্দু থেকে যারা 3 একক দূরে আছে তারা কেমন? তারা থাকবে 3 ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত তৈরি হবে সেই বৃত্তের পরিধির বিন্দুগুলা। বুঝেছো? 25 বিন্দু থেকে আমি যদি 3 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, এটা কেন্দ্র কইরা 3 মিটার ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তের সকল বিন্দু কি এই 25 বিন্দু থেকে 3 মিটার দূরে থাকবে না? তো 3 জি মিটার স্যার দূরে থাকবে। থাকবে তো। হ্যাঁ, তাহলে 3 মিটার দূরে যারা আছে তাদের কথাই আমি জানতে চাচ্ছি।
তাহলে তারা কেমন? তারা হলো একটা বৃত্ত তৈরি করছে। এই বৃত্তটাই হলো ওই বিন্দুগুলো সঞ্চারপথ, যারা সবাই 2-5 বিন্দু থেকে 3 দূরে আছে, 3 একক। এইটাই সঞ্চারপথ। এই শর্তটা মাইনে চললেই হলো সঞ্চারপথ। আর সঞ্চারপথের একটা সমীকরণ আছে, যেমন এই বৃত্তটার একটা সমীকরণ আছে। 2-5 কেন্দ্র এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত, তার একটা সমীকরণ আছে। সেই সমীকরণটাই হলো এই পরিধির সমীকরণ। সেই রকম কিছু কাজ আমরা এই অধ্যায়ে দেখব। স্যার এই পথটা কি সবসময় বক্ররেখা হবে, সরল রেখা হতে পারবে না? না, এইটার জন্য তো বক্ররেখা, আমি যে শর্তটা তোমার বললাম, তাই না? এটার জন্য তো তুমি সরল রেখা হইলে জীবনও হবে না। কেন হবে না তুমি চিন্তা করো। ধরো 2-5 বিন্দু থেকে এটা 3 একক দূরে আছে। তুমি যদি এইটা কি 3 একক দূরে আছে এই বিন্দুটা, না স্যার। তাহলে সরল রেখায় যাবে কিভাবে? ধরো তুমি যদি সরল রেখায় নিতে চাও, তাহলে এই বিন্দুগুলো তো 3 একক দূরে থাকবে না, এই বিন্দুর চেয়ে বেশি দূরে সরে যাবে। তাহলে 3 একক দূরে থাকার মানে কি? সবসময় 3 একক দূরে থাকবে এটা থেকে। তাহলে এটা চারদিক দিয়ে ছড়ায় থাকবে বিন্দুগুলা। কারণ এখান থেকে 3 একক দূরে আমি ডানে যেতে পারি, বামে যেতে পারি, উপরে যেতে পারি, নিচে যেতে পারি। কিন্তু তুমি যদি ঠিক একদিকে চিন্তা করো, তাহলে একটা বিন্দু 3 একক দূরে থাকবে, পরের বিন্দুগুলো 3 একক দূরে থাকবে না। সরলরেখা হইতে পারে, জি, কিন্তু এই শর্তের অধীনে এটা সরলরেখা হবে না। বুঝতে পারছি? আবার অন্য শর্ত দিলে জি। সরলরেখা হবে। এই শর্তের জন্য এটা বৃত্ত হবে, আমি যে শর্তটা বললাম। ওকে, তাহলে দেখো এখন এই অঙ্কটা দেখো দেখো তাহলে বুঝবা। তাহলে দুইটা বিন্দুর কথা বলা আছে, আমরা ধরে নেব শুরুতে অঙ্কের যে ধরি। এই যে ধরি কথাটা বলে নেবে, এখানে যেহেতু নাম নাই আমরা নাম দিয়ে দিলাম। ধরো এই একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে আমাদের বি, এই দুইটা বিন্দু। তাহলে আমার এমন বিন্দু খুঁজে বের করতে হবে যেই বিন্দুগুলা কি বলতো, যে বিন্দুগুলা এই দুইটা বিন্দু থেকে সমান সমান দূরে আছে। প্রশ্ন বুঝেছো? তার মানে এই দুইটার মাঝামাঝি বিন্দুগুলো খুঁজে বার করতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে এখন লিখো এত ও এত বিন্দু হতে পি বিন্দুটি পি এক্স ওয়াই, এটা একটা যে কোনো বিন্দু আমরা নিলাম, হ্যাঁ, সাধারণ বিন্দু। পি বিন্দুটি সমদূরবর্তী। তোমরা অন্যভাবেও লিখতে পারো কথাটা, এইভাবেও লিখতে পারো। 3টা বিন্দু তো আসার কথা স্যার। আসতেছি পরে, এখানে দুইটা বিন্দুর কথা বলছে না, আমি বোঝাচ্ছি কি। দেখো ধরো এই বিন্দুটা কত তোমার, দেখো আমি একটু গ্রাফে এঁকে তোমার বোঝাই, তাহলে সহজে তুমি বুঝবা। দেখো একদম গ্রাফ দিয়ে দেখাই। প্রথম বিন্দুটা কত? 2-0। ধরো এটা হলো 2-0 বিন্দু, যেটা আমি লাল রং দিয়ে দেখাই তোমার, এটা হলো 2-0 বিন্দু। ধরো আর -4-0 বিন্দু, ধরো এখানে 1-2, এটা একটু বড় করে নেই। সঞ্চার পথটা মূলত কি, একটা অঙ্ক বুঝলে আসলে পারা যায় এগুলো। দেখো 1-2-3, ধরো 4, এটা হলো -4-0 বিন্দু, বুঝছো? আচ্ছা এখন তোমার যদি প্রশ্ন করি, এই দুইটা বিন্দু থেকে সমান দূরে আছে কোন বিন্দুটা, বলো বলো। -1 0 2-4 যোগ করলে 2-1, হ্যাঁ তোমার -10 বিন্দুটা থাকবে। দেখো তুমি চিন্তা করো, এই যে -10, এই বিন্দুটা কি এটা থেকে এইটা থেকে সমান দূরে আছে না? আছে তো নাকি? এইরকম হাজার হাজার বিন্দু আছে না যারা সমান দূরে আছে? তাহলে ধরো যে এখানে এই বিন্দুটার কথা হ্যাঁ স্যার তাকাও, আছে তো। এই বিন্দুটাও কিন্তু দেখো দূরে থেকে সমান দূরে। আবার এইখানে তাকাও, এই যে উপরে আঁকতেছি লাল রঙের, এটাও কিন্তু সমান দূরে আছে। আবার এইখানে তাকাও, এরকম লক্ষ লক্ষ বিন্দু নিচের আছে। দিকেও তো হয়। নিচের দিকেও তুমি নিতে পারো, এই দেখো এই সব প্রত্যেকটা বিন্দু এখন যেগুলো আঁকতেছি সবাই কি দেখো এই দুইটা বিন্দু থেকে সমান দূরে আছে। তাহলে এরকম তুমি যদি যখন আরো হাজার হাজার বিন্দু বসাইবা, এগুলো কি সরলরেখার মতো হয়ে যাইবো না? বুঝতে পারছি? জি স্যার। স্যার এটা তাহলে বুঝলাম না। আচ্ছা তুমি কোন জায়গায় বোঝোনি আমার বলো তো, সঞ্চার পথটাই মনে তুমি বুঝতেছো না, তুমি শুধু শর্তটা প্রয়োগ করো। আমি বলতে চাইতেছি স্যার ওইটা না স্যার, বিন্দুগুলা সমদূরবর্তী হবে কিভাবে ওই জিনিসটা কেন, স্যার? তুমি দেখো এই বিন্দুটা কি, এখান থেকে দেখো কয় একক দূরে, 1-2-3 একক দূরে আছে। আবার এখানে দেখো 1-2-3 একক দূরে। তাহলে এই বিন্দুটা কি মাঝামাঝি না? দুইটা বিন্দু থেকে তো 3 একক দূরে আছে সে, জি এই স্যার। যে বিন্দুটা, তার সমদূরবর্তী হলো না? এটার কথা তাকাও তুমি, ঠিক তুমি যদি বরাবর উপরে উঠে যাও, ঠিক যদি উপরে ওঠো স্যার তুমি বুঝতে তাকাও, পারছি এবার স্যার।
দেখো এই যে তুমি যদি ত্রিভুজ আঁকো, এই দেখো তুমি যদি এইটার মান যা হবে ঠিক এইটার মান তাই হবে। তুমি তাকাও, এই দুইটা ত্রিভুজ সমান হবে, এখানে অতিভুজ যায়, এখানে অতিভুজ তাই। তার মানে এই বিন্দু থেকে এটা যতটুকু দূরে, এই বিন্দু থেকে এটা ততটুকু দূরে। একইভাবে তুমি যদি এখানে ত্রিভুজ আঁকো, একই জিনিস। তার মানে এরকম লক্ষ লক্ষ বিন্দু আছে যারা দুইটা থেকে সমান সমান দূরে দূরে আছে, ঠিক আছে? তাহলে এরকম লক্ষ লক্ষ বিন্দুগুলো তুমি যদি একসাথে করো আর যদি বসাও, এখানে ছোট ছোট করে যদি আরো বসাও, ছোট ছোট করে যদি আরো বসাও, তাহলে একটা সরল রেখা পাইবা তুমি, বুঝছো? এই যে দেখো, এই যে এরকম একটা সরল রেখা পাইবা। এই সরল রেখাটার সমীকরণই তোমার কাছে জানতে চাইছি, ক্লিয়ার? এই সরল রেখাটাই হলো তোমার সেই সঞ্চার পথ। বুঝাতে পারছি? আমরা এই এই সরল জি রেখার স্যার। সমীকরণটা বার করবো এখন। তাহলে এই সরল রেখার উপর লক্ষ লক্ষ বিন্দু আছে, কোন বিন্দুটার স্থানাঙ্ক কত আমরা জানি না। তাহলে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিয়েছি এই যে পি এক্স ওয়াই, সঞ্চার পথের উপরে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নেব কত, পি এক্স ওয়াই। মনে থাকবে? কারণ যে কোনো সমীকরণের মধ্যে একটা চলক লাগে, চলক ছাড়া সমীকরণ হয় না। এই জন্য আমরা একটা জেনারেল পয়েন্ট ধরে নিই, এই যে পি এক্স ওয়াই, এই বিন্দুটা এইটাও হইতে পারে, এই বিন্দুটা হইতে পারে এইটা, হইতে পারে এইটা, হইতে পারে এইটা, আমরা জানি না কোনটা, যে কোনো একটা জেনারেলি আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে যেহেতু দেখো এই এ এবং বি থেকে পিটা কি সমদূরবর্তী না? প্রশ্নটা বলে দেওয়া আছে যে আমরা এমন বিন্দুগুলো নিব যারা এ এবং বি থেকে সমান দূরবর্তী। সুতরাং আমরা লিখতে পারি যে এপি মানে এ থেকে পি এর দূরত্ব আর বি থেকে পি এর দূরত্ব সমান, আমরা বলতে পারি। তাহলে এবার সূত্র লিখো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, মানে দূরত্ব বের করার সূত্র কি বলো? রুট ওভার, এবার দূরত্ব বের করো, দেখো x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার মানে y স্কয়ার ইকুয়াল টু রুট ওভার, দেখো এখানে কত আসবে, x + 4 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার মানে y স্কয়ার। ওকে, এবার এটাকে সমাধান করলেই তোমার সমীকরণ পেয়ে যাবা। উভয় পক্ষে বর্গ করে দাও, বর্গ করলে রুট সরে যাবে। তাহলে ভিতরে কি থাকবে, a স্কয়ার - 2ab + b স্কয়ার, সূত্র করলে এটা আসবে তোমার। দেখো আবার এখানে একই কথা, প্লাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার। দেখো এই y স্কয়ার আর a স্কয়ার কেটে যাবে যদি তুমি কি একটাকে আরেক পক্ষে নিয়ে যাও। একইভাবে দেখো এই x স্কয়ার এই x স্কয়ার তোমার কেটে যাবে, ঠিক আছে? এবার তুমি লক্ষ্য করো, তুমি যদি 4x কে ডান পাশে নাও কি পাবে? তোমার হবে এখানে 12x। 12x, এই 4 কে যদি ডান পাশে নিয়ে যাও তোমার থাকবে কত, প্লাস 12 ইকুয়াল টু 0, তাই না? এবার তুমি এটাকে যদি আরেকটু ছোট করো বা রকম নিয়ে ভাগ করো, তোমার কাছে থাকবে x + 1 ইকুয়াল টু 0। হয়েছে? তার মানে এইটাই হলো তোমার সেই সমীকরণ, এটা দেখো একটা সরল রেখার সমীকরণ এবং এইটাই অ্যান্সার। কিন্তু নির্ণয় সঞ্চার পথের সমীকরণ এটাই। তোমার বোঝার জন্য আমি আরেক লাইন করি, তাহলে x = -1। দেখো x = -1 মানে হলো এটা y অক্ষের সমান্তরাল। দেখো এই যে x = -1, দেখো এই যে 0 -1, দেখছো? ঠিক এই রেখাটার সমীকরণই কিন্তু এটা, যেটা আমরা আইডিয়া করেছিলাম। বুঝেছো? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই সঞ্চার পথ নিয়ে? না স্যার। ওকে, ঠিক আছে। এরপর 2 নম্বর প্রশ্নটা পড়ো সবাই। দেখো লেখা আছে 30 - 30 বিন্দু হতে যে সেটের বিন্দুর সময়ের দূরত্বের সমষ্টি 10 একক, ওই সেটের সঞ্চার পথের সমীকরণ বার করো। শর্তটা বুঝছো? শর্তটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে 2টা বিন্দু দিয়ে দেওয়া আছে। দেখো আমি একটু এগিয়ে দিই তোমাদের। 2 নম্বর দেখো, তোমার 2টা বিন্দু, প্রথমটা বিন্দুর নাম দিলাম ধরো এ বিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, 30। বি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা -30। তাহলে সঞ্চার পথের উপরে একটা বিন্দু ধরে নিবা পি, একবার ধরি সঞ্চার পথের উপর একটি বিন্দু পি, সঞ্চার পথের উপর একটি বিন্দু পি। এই পি এর স্থানাঙ্ক ধরবো আমরা x, y। তাহলে তোমাকে শর্তটা কি বলছে? শর্তটা বলেছে সঞ্চার পথের উপর যে বিন্দুগুলো থাকবো সেই বিন্দু থেকে এটার দূরত্ব আর এটার দূরত্বের সমষ্টি হবে 10। আমি কি বোঝাতে পারছি?
জি স্যার। সঞ্চার পথের উপর যে বিন্দুগুলো আছে সেখান থেকে তুমি যদি একটা বিন্দুর কথা ভাবো, ওই একটা বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আবার ওই বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এই দুইটার যদি তুমি দূরত্বের যোগফল নাও তাহলে হবে 10। ঠিক আছে? তাহলে শর্ত মতে আমরা কি বলবো এখানে দেখো, এপি প্লাস বিপি ইকুয়াল টু 10। বুঝতে পারছি? তাহলে এবার তুমি দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে, দূরত্ব নির্ণয়ের সূত্র প্রয়োগ করবা, পরে সমাধান করবা, দেখো একটা সমীকরণ পেয়ে যাইবা। সেটাই হলো অ্যান্সার। করে দিতে হবে? পারবা না? স্যার করে দেন। করে দেওয়া লাগবে? দেখো পারবো স্যার, পারবো। তুমি বিপির ওই পাশে নিয়ে নিবা, তাহলে সহজ হয়ে গেল, পরে বর্গ করলেই রুট উঠে যাবে। ক্যালকুলেশনটা একটু বড় হতে পারে, ঠান্ডা মাথায় করো, না পারলে পরে জানাতে হবে। আর যদি বড় করে দেয় তাহলে আমার করে দেওয়া লাগবে আর কি। আমি চাই যে তোমরা পারলে আমি নতুন নতুন অঙ্কে যেতে পারবো। আর যেটা পারবা না, না পেরে আবার স্কিপ করা উচিত না। না পারলে আমাকে বলবো, আমি করে দেবো। দেখো 3-এর 1 একটা প্রশ্ন আছে এখানে। 3-এর 1 তোমাদের বইয়ের সাথে মিলতেছে কিনা আমি জানি না, না মিললেও আগে পরে আমার এখানে হয়তো 3 দেওয়া আছে, তোমাদের এখানে হয়তো আরেকটা থাকতে পারে। একটি বিন্দু সেটের যে কোনো উপাদান এ ও বি বিন্দুর সাথে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। বুঝো? 2-এর 1 স্যার আমাদের বইয়ে। 2-এর 1 না? আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ো। দেখো আমি বলি, এ বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে 0b, আর বি বিন্দুর স্থানাঙ্ক বলছে এবি। আমি একটু লিখে ফেলি এখানে। এ একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, বি, আর বি বিন্দুর স্থানাঙ্ক বলা হচ্ছে এ, বি। ঠিক আছে? ওকে, তাহলে তুমি এমন একটা সঞ্চার পথ তৈরি করবা। ঠিক আছে? ওই সঞ্চার পথের একটা বিন্দু তুমি যদি নাও, ওই বিন্দুর সাথে ও এই এ বি এই তিনটা বিন্দু যুক্ত করলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। প্রশ্নটা বুঝছো জি স্যার। নাকি বোঝো নাই? ক্লিয়ার হয়েছে প্রশ্নটা? তার মানে সঞ্চার পথের উপর আরেকবার বুঝান স্যার। হ্যাঁ বলছি, দেখো। হ্যাঁ দেখো, এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু তোমাকে বিন্দু দিয়ে দিছে। ওকে, ধরো আমি বোঝার জন্য বলছি, ধরো এ হলো এই বিন্দুটা, ধরো এই বিন্দুটা এটা, বি হলো মনে করো এই বিন্দুটা। ওকে, তাহলে তোমার এমন কিছু বিন্দু খুঁজে বের করতে হবে, বা এমন একটা বিন্দু তুমি খুঁজে বার করো যেই বিন্দুটা এমন একটা জায়গায় আছে যাতে করে এই তিনটা বিন্দুর যোগ করলে সমকোণী ত্রিভুজ তৈরি হয়। তাহলে আমরা ধরো পি বিন্দুটা এখানে আছে, মনে করো। ধরো আমরা একটা বিন্দু ধরে নিলাম পি, এটার স্থানাঙ্ক ধরো এক্স, ওয়াই ধরে নিলাম। হ্যাঁ, তাহলে কি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ না তুমি? দেখো তো এখানে পাচ্ছ না? জি স্যার। তাহলে পি বিন্দুর সঞ্চার পথ কোনটা? আমি পি বিন্দুটা এখানে হইতে পারতো, বুঝছো, আবার পি বিন্দুটা এখানে না হইয়া এ পি বিন্দুটা এখানে হইতে পারতো না? এখানে হইলো তো সমকোণী ত্রিভুজই হইতো। কথা কি বোঝাতে পারছি? তার জি মানে স্যার। জি এটাও স্যার। হইতে পারতো, এটাও হতে পারতো। কোনটা আমরা জানি না, নির্দিষ্ট করে বলতে পারছি না। তার মানে আমরা যে বিন্দুগুলি বের করতেছি সেই বিন্দুগুলি হইতে পারে এই যে এরকম একটা সরল রেখা, এই সরল রেখার উপরের একটা বিন্দু হইতে পারে। তাহলে এই সরল রেখার সঞ্চার পথটি আমরা বের করবো, মনে করো, ধরে নাও। বুঝছো? তাহলে চিত্রটা কিন্তু দরকার নাই, আমি তোমার বোঝার জন্য আঁকলাম। আচ্ছা, তাহলে দেখো প্রশ্নটা আবার একটু লক্ষ্য করো। বলা হচ্ছে একটি বিন্দু সেটের যে কোনো উপাদান, এই যে কোনো একটা বিন্দু, হ্যাঁ, সেটের যে কোনো উপাদান মানে কি, তুমি বিন্দুর সেট চিন্তা করতেছো, তাহলে ওই সেটের যে কোনো একটা উপাদান একটা বিন্দু হবে। যে কোনো একটা উপাদান এ ও বি বিন্দুর সাথে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি বলেছি যদি দুটি বিন্দুর কুটি মিলে যায়, মনে করো, তাহলে বিন্দু দুইটা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো লাইনের উপর আছে। আমি কি বোঝাতে পারছি? দেখো জি জিরো স্যার। বি আর এ বি দেওয়া স্যার আছে, বুঝিনি। জিরো বি, এটা বোঝাই বলি। দেখো এই জিনিসটা গুরুত্বপূর্ণ, সামনে কাজে লাগবে, মনে রাখবা। দেখো তুমি তোমার যদি বলি এরকম একটা বিন্দু বসাও তুমি, দেখো 1 2, আর তোমার যদি বলি
3 2 এই দুইটা বিন্দু তুমি বসাও, তুমি দেখো তো কেমন হয়। 1 2 বসাও, গ্রাফে বসাও, স্যার কোটিগুলা মিলে যাবে স্যার, একই হবে। দেখাই দেখো 1 2 1 2 এটা হলো 1 2 বিন্দু। এরপরে আসো 3 2 দেখো এটা এই যে 1 দুঃখিত 1 2 তো এটা হবে 1 1 2 বিন্দু ধরো এটা হলো তোমার 1 2 বিন্দু।